সেনাবাহিনী দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক এভাবেই মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনের জামায়াত এমপি পদপ্রার্থী ডাক্তার খালেদুজ্জামান। খুবই ইন্টারেস্টিং ঘটনা। তিনি তার কাজের জন্য ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। ক্যান্টনমেন্টের যে চেকপোস্ট আছে সেখানে তাকে থামিয়ে দেওয়া হয়। কারণ দেখিয়ে বলা হয় যে আপনার সাথে গানম্যান আছে, গানম্যান সহকারে ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ নিষেধ। তিনি গাড়ি থেকে নেমে আসেন, তার পরিচয় দেয়। তিনি বলেন যে আপনাদের এই আসনে আমি এমপি পদপ্রার্থী জামাত থেকে। তো ক্যান্টনমেন্ট সাধারণত আপনারা জানেন যে ঢাকা ১৭ আসনের অধীনে। সেখানে দুজন পদপ্রার্থী আছে। একজন আছে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, আরেকজন আছে জামাতের ডাক্তার খালেদুজ্জামান। তিনি বারবার তার পরিচয় দেওয়া সত্ত্বেও ক্যান্টনমেন্টের যারা ডিউটিরত অবস্থায় সেখানে ছিল তারা বলে যে সরি স্যার, আপনাকে আমরা অনুমতি দিতে পারছি না। আর আপনাকে অনুমতি দিতে গেলে আমাদের অফিসারদের সাথে কথা বলতে হবে। তো আলটিমেটলি তিনি তার অফিসারের সাথে কথা বলার পরে অফিসার তাকে বলে যে না, এটা সম্ভব না। অফিসার তার সাথে কথা বলার পরে তিনিও নিষেধ করে দেন যে আপনার গানম্যান ছাড়া আপনি প্রবেশ করতে পারবেন, সমস্যা নেই, আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ক্যান্টনমেন্টের ভিতরে, ক্যান্টনমেন্টের বাইরে আপনি গানম্যান সহকারে যেতে পারবেন। এক পর্যায়ে ক্যান্টনমেন্টের যে সে ডিউটিরত যারা ছিল তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। কথা বলতে থাকেন তিনি যে একটা দলকে আপনারা এমনভাবে রিপ্রেজেন্ট করতেছেন, একটা দলের এমনভাবে চামচামি করতেছেন, জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন তার জন্য। তাহলে আমাকে যেতে নিষেধ করা হচ্ছে কেন? আপনারা দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। দেশটাকে এমনভাবে ৫ই আগস্টের পর থেকে আপনারা দেশটাকে যেদিকে ঠেলে দিচ্ছেন আমরা এটা কখনো আশা করি না। ক্ষমতা সবসময় সবার হাতে থাকে না। ঠিক আছে? ক্ষমতার রদবদল হয়। এ ব্যাপারে আমি সেনাপ্রধানের সাথে কথা বলব। তখন ওখানে ডিউটিরত যারা অফিসার ছিল বা যারা সৈনিক ছিল তারা বলেছে আপনি অভিযোগ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমাদের ক্যান্টনমেন্টের একটা রুলস আছে, ক্যান্টনমেন্টের একটা আইন আছে, সেই আইনের বিরুদ্ধে আমরা কাজ করতে পারবো না। তো আপনারা জানেন যে ক্যান্টনমেন্ট একটা সংরক্ষিত এলাকা, সেখানে গানম্যান সহকারে প্রবেশ নিষেধ। শুধুমাত্র ওখানে যারা কর্মরত অবস্থায় থাকে অথবা তারা যারা সেনা কর্মকর্তা তারা থাকে তারাই শুধুমাত্র ক্যান্টনমেন্টের ভিতরে গান নিয়ে প্রবেশ করতে পারবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু সেখানে ক্যান্টনমেন্টের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে যদি আপনি যতই এমপি পদপ্রার্থী হন না কেন আপনি যেতে পারবেন না। এভাবে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নানান রকমের কথাবার্তা হয়। বারবার তারেক রহমানকে বলার চেষ্টা করে, তারেক রহমানকে নিয়ে আসার চেষ্টা করতেছে। তিনি তার কথাবার্তার মধ্যে বুঝতে পারতেছি যে তিনি বারবার তারেক রহমানকে এখানে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং তারেক রহমানকে ঘিরে নানান রকমের মন্তব্য করার চেষ্টা করতেছে। তো বিষয়টা তিনি জানেন না যে আসলে ক্যান্টনমেন্টের যে আইন আছে সেই আইনের উপেক্ষা করে যত বড় হ্যাডম আছে না কেন তাকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না। সে এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক না কেন। মন্ত্রিত্বের ব্যাপারটা আলাদা। ঠিক আছে? তারপরেও ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ম আছে। নিয়মের বাইরে কিন্তু মন্ত্রীও যেতে পারবে না। এখানে ক্যান্টনমেন্টের অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে। নিয়ম মেপে আপনাকে চলতে হবে। এখন পদপ্রার্থী হইয়া তিনি যে রকমের ভাবসাব দেখাইলেন সেখানে বারবার বলার চেষ্টা করতেছে যে বিএনপির যে মানে নাম উল্লেখ করতেছে না যে একটা দলের চেয়ারম্যানকে, একটা দলের নেতাকে আপনারা বারবার জিহ্বা চেটে, মানে একটা কথাটা বলছে যে জিহ্বা চেটে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। এই যে কথাটা বলছেন, জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন তার জন্য। তিনি হয়তোবা ভুলেই যান যে তিনি কি আর তিনি কি। জনাব তারেক রহমান তিনি সাবেক একজন সেনা কর্মকর্তা, সেনা প্রধানের ছেলে, সাবেক একজন রাষ্ট্রপতির ছেলে, সাবেক একজন প্রধানমন্ত্রীর ছেলে। একটা সেনাবাহিনীর ভিতরে একটা নিয়ম আছে যে যারা রিটায়ার্ড কর্মকর্তা থাকে তাদের পরিবারকে সিকিউরিটি দেওয়ার সেনাদের আইনের ভিতরে পড়ে। তাহলে সেই হিসেবে সেনা প্রধানের ছেলে এবং সাবেক একজন রাষ্ট্রপতি ছেলে জনাব তারেক রহমান, তাকে সিকিউরিটি দেওয়া সেনাবাহিনীর যারা কর্মরত থাকবে তাদের দেওয়া কর্তব্যের মধ্যে পড়ে, কারণ তাদের আইনের মধ্যে পড়ে। তো তার সাথে যদি আপনি যদি মিলিয়ে যেতে চাই, মেলানোর চেষ্টা করি, তাহলে কি হবে ভাই? এটা কখনো সম্ভব? জনাব তারেক রহমান একদিক দিয়ে সে একটা দলের চেয়ারম্যান, ঠিক আছে, কিন্তু তার একটা পরিচয় আছে, আর একটা পরিচয় আছে, তিনি সাবেক সেনাপ্রধানের ছেলে। সেই হিসেবে ক্যান্টনমেন্টের ভিতরে তার নিরাপত্তা বা ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করা, তার যে আইন থাকবে সেই আইনের সাথে আমাদের আইন পড়বে না। তার ক্ষেত্রে আইন সেখানে বলবৎ থাকবে, কিন্তু আমাদের ক্ষেত্রে তো এরকম না। আমরা সাধারণ মানুষ যদি তার সাথে তুলনা করতে যাই, তাহলে কি হবে একজন সেনাপ্রধানের ছেলের সাথে, সাবেক একজন সেনাপ্রধান, একজন রাষ্ট্রপতির ছেলের সাথে? তো সে তো ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে, তার থাকার কথাই ক্যান্টনমেন্টের ভিতরে, কিন্তু ক্যান্টনমেন্ট ভিতর থেকে তিনি এখন বাইরে থাকেন। তো সেই হিসাবে তিনি যখন প্রবেশ করতে চাইবেন সেনাবাহিনীদের কাছে, তখন তার পরিচয় দিবেন, তো অবশ্যই সেনাবাহিনী তাকে রিসিভ করবে, তাকে নিরাপত্তা দেবে, সবকিছু দিবে, এটা স্বাভাবিক। কিন্তু তা বারবার তিনি যেভাবে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছে, তার তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়ার জন্য, মানে তিনি বলতেছে যে ৫ই আগস্টের পর থেকে সেনাবাহিনী যেভাবে বিতর্কিত হচ্ছে, সেনাবাহিনীর যে আচরণ দেখাচ্ছে, এটা কখনোই সাধারণ মানুষ হিসেবে আমরা কামনা করি না। সেনাবাহিনী নাকি দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এটা কখনোই উচিত। নানান রকমের বিতর্কে তিনি জড়িয়ে গেছেন। তো তার জড়িয়ে যাবার পিছনে, বিতর্কে যেভাবে তিনি জড়িয়ে গেলেন, এই জড়িয়ে যাওয়াটা দেখে আসলে হয়তোবা তার জায়গা থেকে তিনি ঠিক, কিন্তু তার জায়গা থেকে ঠিক থাকলেও
প্রশাসনের দিক দিয়ে কিন্তু তিনি, আইনের দিক দিয়ে কিন্তু তিনি ঠিক না। কারণ হচ্ছে সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট সেটা একটা সংরক্ষিত এলাকা। সেই এলাকার দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই সেখানে আইন মেনে আপনাকে চলতে হবে। আরেকটি কথা হলো যে সেটা হতাশা অনেক বড় একটি কঠিন জিনিস। ঠিক আছে? মানুষ যখন হতাশায় ভুগতে থাকে তখন তিনি বিতর্কে জড়িয়ে যান। তো আমরা প্রায় দেখতে পাচ্ছি যে খালেদুজ্জামান, এই যে ১৭ আসনের যে এমপি ক্যান্ডিডেট জামাতের, তিনি নানান রকম বিতর্কে কিন্তু জড়িয়ে যাচ্ছেন। নিজেকে নানান রকম বিতর্কের ভিতর ফেলে দিচ্ছেন। এটার কারণ হচ্ছে কি জানেন? কোনো মানুষকে যখন জনপ্রিয়তার শীর্ষে দেখা যায়, জনপ্রিয়তার তুঙ্গে দেখা যায়, তখন তাকে নিয়ে কিন্তু সবার ভিতরে সমালোচনা থাকে। আর এই সমালোচনা থেকে সেই মানুষটি আরো তুঙ্গে উঠে যায়। তো ঢাকা ১৭ আসনে আমরা জানি তিনি একজন মানে প্রতিদ্বন্দ্বী, একজন শক্তিশালী একজন প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের। তার শক্ত একটা পরিস্থিতি বা অবস্থান তিনি সৃষ্টি করে ফেলেছেন সেখানে। তো তার অবস্থান থেকে তিনি কিন্তু নানান রকম বিতর্ক জড়িয়ে পড়ার কারণে এখন কিন্তু অনেকটাই সমালোচিত হচ্ছেন। কারণ বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি তিনি একটা কথা বলেছেন যে ঢাকায় একটা আসনও দেওয়া যাবে না, সব সাইজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই সমস্ত শিক্ষিত মানুষের মুখ দিয়ে যদি এরকম সাইজ মাইজ এগুলো কথাবার্তা বের হয়ে আসে, মানে কেমন যেন একটা মানে সন্ত্রাসী আচরণ তার ভিতর লক্ষ্য করা যাচ্ছে। সেদিনও তিনি একটা কথা বলছেন, সেনাবাহিনীদের সাথে সেভাবে তর্কে জড়িয়ে পড়ছেন। তিনি নিজেকে অনেক হ্যাডম কিছু মনে করতেছেন। ঠিক আছে? তো পাওয়ারে যাওয়ার আগে যে অবস্থা তার, এটা নিয়ে মানুষ অনেকে অনেকভাবে বলার চেষ্টা করতেছে যে, অনেকে বলার চেষ্টা করতেছে যে যারা হয়তোবা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে যারা আইন জানে না, তারা বলার চেষ্টা করতেছে যে তারেক রহমান যাচ্ছে, তারেক রহমান গেলে সমস্যা নেই, তাহলে এখানে জামাত প্রার্থী সে গেলে সমস্যা কি তাই? এটা স্বাভাবিক প্রশ্ন সবাই করতে পারে, আমি আপনি সবাই করতে পারি। কিন্তু ভিতরে একটু যদি আপনারা একটু বিবেচনা করেন বা এই বিষয়ে যদি আপনাদের একটু নলেজ থাকে, তাহলে আপনারা এই প্রশ্নটা করবেন না যে জনাব তারেক রহমান সেখানে যাওয়া আর খালেদুজ্জামানের সেখানে ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করা, এটা অনেকটা পার্থক্য আছে। কারণ যদিও তারা এমপি পদপ্রার্থী, সে গানম্যান ছাড়া তিনি ক্যান্টনমেন্টের ভিতরে তার প্রচারণার জন্য তিনি যেতেই পারেন, স্বাভাবিক। কিন্তু গানম্যান সহকারে তিনি যেতে পারবেন না, ইম্পসিবল। আর জনাব তারেক রহমানের হিসাবটা হলো আলাদা। আমি তো আগে বলে ফেলছি যে তিনি একজন সাবেক রাষ্ট্রপতি, একজন সেনাপ্রধানের সন্তান। সেই হিসেবে তার সেখানে প্রবেশের অনুমতি আছে। তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দিবে, এটাই স্বাভাবিক। এটা আইনের ভিতরে পড়ে। সাবেক যত সেনা কর্মকর্তা রিটায়ার্ড থাকে তাদের পরিবারকে এরকমভাবে তারা যথেষ্ট পরিমাণ তারা তাদেরকে নিরাপত্তার বলয়ের ভিতরে রাখে। ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আসলে তর্কে বিতর্কে জড়িয়ে কোনো লাভ নেই। সেনাবাহিনীকে বিতর্কিত করে আপনারা কতটুকু আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেটা বলার অপেক্ষা রাখে না। আবার বলতে হয় যে আসলে সামনে নির্বাচনে যদি সেনাবাহিনী আসলে একটা বিশাল একটা ফ্যাক্ট, নির্বাচনে সেনাবাহিনী যাদেরকে সমর্থন করে আমরা জানি, সাবেক দেখেছি, যত নির্বাচন দেখেছি যে সেনাবাহিনীর একটা আপনাদেরকে একটা লাগে, সাপোর্ট লাগে। যে কোনো দলকে ক্ষমতায় আসতে গেলে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা থাকে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী হোক, যে কোনো দেশের সেনাবাহিনীর যে কোনো দলকে ক্ষমতায় আসার পিছনে তাদের একটা সাপোর্ট, তাদের একটা একটা সমর্থন লাগে। আর সেই সমর্থনের মধ্যে দিয়ে কিন্তু ক্ষমতায় আসবে। তো একটি দলকে যেভাবে আপনি মানে খোঁচা মেরে কথা বলার চেষ্টা করেছেন, আসলে খোঁচা মেরে কথা বলার মাধ্যমে নিজেকে আরো ছোট করা, বিতর্কে যত জড়াবেন ততই মানে নিজের সমালোচিত হবেন এবং ছোট হয়ে যাবেন। আপনি একটি কথা বলেছেন কয়েকদিন আগে, সেই কথার কারণে কিন্তু অনেকটাই আপনি সমালোচিত হয়েছেন এবং সেখানে অনেকটাই ছোট হয়ে গেছেন। আবার আজকে যে আমরা যে দৃশ্যটা দেখলাম, সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে পড়লেন, যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করার চেষ্টা করলেন, এই ভাষার মধ্যে দিয়ে আসলে একজন শিক্ষিত মানুষ হিসেবে আপনার এতটুকু নলেজ থাকার কথা ছিল যে সেনাবাহিনীর একটা রুলস আছে, সেখানে আপনি যতই এমপি পদপ্রার্থী হন না কেন, এমপি হয়ে আসলেও আপনার জন্য সেই রুলসই থাকবে। আপনি যদি এমপি হয়ে আসেন, ১৭ আসনে থেকে এমপি পদপ্রার্থী, তখন যদি নির্বাচিত একজন সংসদ সদস্য হয়ে আসেন, তারপরেও আপনার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে আপনার জন্য আইন আলাদা থাকবে। আপনি সাধারণ রাস্তায় যেভাবে চলাফেরা করবেন সেভাবে আপনি ক্যান্টনমেন্টের ভিতরে আপনি চলাফেরা করতে পারবেন না। দিস ইজ দ্য নিয়ম, বুঝছেন? দিস ইজ দ্য রুলস। এটাই স্বাভাবিক, আপনাকে মেনে চলতে হবে। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।